intermolecular force. What is intermolecular force? What are the intermolecular force? তো ইন্টারমলিকুলার ফোর্স বলতে ইউজুয়ালি দু ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড অলরেডি আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি। আর নাম্বার বি হচ্ছে রাদার ভ্যান ডার ওয়ালস বন্ড। এটা হচ্ছে মেন দুটো force intermolecular. Now this van der Waals bond actually not a single thing. It is actually collection of 5 different kind of bonds. Namely, number A, dispersion force or London force. এটা কিন্তু লন্ডন সিটির নামে নয়, লন্ডন নামে সায়েন্টিস্ট আছে যিনি ভ্যালেন্স বন্ড থিওরি দিয়েছেন, ওই ভদ্রলোকের নামই লন্ডন ফোর্স। উনি মলিকিউলসের মধ্যে বা অ্যাটমসের মধ্যে ইন্টারাকশন মানে অ্যাট্রাকশন নিয়ে কাজকর্ম করতেন, তাই জন্য এখানে ওনার একটা কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে, তো লন্ডন ফোর্স, লন্ডন ইজ নেমড আফটার আ সায়েন্টিস্ট নট প্লেস। ঠিক আছে, আচ্ছা নাম্বার বি হচ্ছে ডাইপোল ইন্টারাকশন। নাম্বার সি হচ্ছে ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। নাম্বার ডি আর নাম্বার ইটা নাম্বার বি আর নাম্বার সি থেকে একটু আলাদা কিন্তু সিমিলার হয়। এটা হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারাকশন। আর এটা হচ্ছে আয়ন ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। এই সবকটাই ভ্যান ডার ওয়ালসের কন্ট্রিবিউশন, বাট ভ্যান ডার ওয়ালস সেগুলোকে সামারি করেছিলেন অথবা হাইপোথাইজ করেছেন, ব্যাপারটা নিয়ে ডিটেল করেছে অন্যান্য সায়েন্টিস্টরা। এর মধ্যে আমরা ফার্স্ট তিনটেতে মানে ম্যাটারের স্টেটস পাই, সেকেন্ড লাস্ট দুটোতে কিন্তু আয়ন ইনভলভ আছে, সুতরাং এটা নট পার্ট অফ স্টেটস অফ ম্যাটার। কিন্তু তোমাদের কেল যুগ বা নূতনে তুমি এই দুটোর মেনশন পাবে, কিন্তু সেখানে ওরা কোন ম্যাটারে কি স্টেট হয় সেটা এক্সপ্লেন করতে আনেবল। ওরা বলতে কেল যুগ না, এই দুটো ইন্টারাকশন। ঠিক আছে, এটা কি কি স্টেট করে, তাহলে এই দুটোর দরকারটা কি? বাট দে এক্সপ্লেইন স্টেবিলিটি অফ আয়ন্স ইন সাম মিডিয়াম। মানে ধরো জলের মধ্যে একটা আয়ন কেন থাকে, কি করে আছে, ঠিক আছে, তো সেই জিনিসটা এটা এক্সপ্লেন করে। বা ইথানলের মধ্যে কোনো একটা আয়ন কি করে আছে, হ্যাঁ, স্টেবিলিটি অফ আয়ন্স ইন সলিউশন। তাহলে এগুলো স্টেটস অফ ম্যাটারে আমাদের খুব একটা কাজে লাগছে না, কিন্তু ফার্স্ট যে তিনখানা আছে দোজ থ্রি আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর স্টেটস অফ ম্যাটার। তো হাইড্রোজেন বন্ডটাকে আমরা অলরেডি এর আগে কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি, তো হাইড্রোজেন বন্ডটা নিয়ে খুব একটা বেশি পন্ডার করার নেই, তাও আমি একটু ছোট্ট করে হাইড্রোজেন বন্ডটা বলে দিই ফর দ্য সেক অফ পার্ট অফ দিস চ্যাপ্টার। যে যখনই হাইড্রোজেন কোনো একটা স্ট্রং বাট স্মল অ্যাটমের সঙ্গে থাকবে যার দুটো ক্যারেক্টার আছে, হাই ইলেকট্রো নেগেটিভিটি অ্যান্ড স্মল সাইজ, তো সেই দুটো কেসেই, ঠিক আছে, সেই দুটো কেসেই হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। মানে তাদের সঙ্গে যে হাইড্রোজেন বসে, atoms of element which possess বা which has the property
which has এই দুটো প্রপার্টি আছে, if hydrogen binds to them, then H bond forms between molecules, not between atoms. Neighboring each other, মানে যারা একজন একজনের পাশে আছে সেরকম দুখানা মলিকিউলসের মধ্যে এটা এই ইন্টারঅ্যাকশনটা দেখা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আইদার অর ইনসাইড এ মলিকিউল, এটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, আর ইনসাইড আ সিঙ্গেল মলিকিউল বাট অ্যাট টু ডিফারেন্ট পয়েন্ট। But at two different point, that is called intramolecular. তাহলে এমন ক্যারেক্টার কার কার আছে? তিনটে এলিমেন্ট আছে যাদের এই ক্যারেক্টারটা আছে। স্পেশালি মানে লোকে ভাবে চারটে আছে, কারণ হাই ইলেকট্রোনেগেটিভ ইউজুয়ালি কার কার মধ্যে থাকে? ফ্লোরিন থাকে 4.0, অক্সিজেন থাকে 3.5, নাইট্রোজেন থাকে 3.0 অ্যান্ড ক্লোরিন থাকে 3.0। ঠিক আছে, যদিও নাইট্রোজেনের 3.0টা ক্লোরিনের থেকে অ্যাবসলিউট ভ্যালুতে ছোট, মানে 2.95 আর 3.02। ঠিক আছে, তো দুটোকে রাফলি আমরা 3 বলে মনে রাখতে পারি। তো এই তিনজনের মধ্যে কিন্তু সেকেন্ড ক্রাইটেরিয়াতে এফ পাস করে যায়, ও পাস করে যায়, এন পাস করে যায়, কিন্তু সিএলটা ফেল করে যায়। তাই জন্য এরা তিনজন যদি হাইড্রোজেনের সাথে বসে তাহলেই হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। তার মানে এইচ এফ ইনি হাইড্রোজেন বন্ড ফর্ম করবেন, ধরো এইচ ও আছে এখানে ফর্ম করছে, অথবা এন এইচ এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে। ঠিক আছে, মোটামুটি এই ছবি দিয়ে যে কটা পসিবল হাইড্রোজেন বন্ডের জায়গা আছে সে কটা দেখিয়ে দিলাম। এগুলোকে সব বলা হচ্ছে ইন্টারমলিকুলার, কারণ দুটো মলিকুলের মধ্যে হচ্ছে। আর ইন্ট্রামলতে ধরো এরকম কোনো একটা কম্পাউন্ড আছে যেখানে এখানে NH2 আছে, NHH, আর এখানে OH আছে। তো এখানকার হাইড্রোজেনের সঙ্গে এখানকার নাইট্রোজেনের যদি, মানে অক্সিজেনের সঙ্গে এখানকার হাইড্রোজেন যদি বন্ড হয়, সেটা হচ্ছে ইন্ট্রা। ইন্ট্রা মানে ভেতরে, ইন্টার মানে ইন্ট্রা মানে ইনসাইড, ইন্টার মানে বিটুইন। Thus these two creates two different type of bonds. তো হাইড্রোজেন বন্ডের জন্য আমরা ডিসকাস করেছিলাম ওয়াটার লিকুইড হয়, অ্যামোনিয়া কম্প্রেসিবল লিকুইড হয়, কম্প্রেসিবল গ্যাস যেটা লিকুইডে কনভার্ট করা যায়, আর HF ডাইমার করে, H2F2 করে ফেলে। এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডের অ্যাপ্লিকেশন। এই এছাড়া আরো অনেক অ্যাপ্লিকেশন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন চ্যাপ্টারে আছে। নাম্বার B1 হচ্ছে ডিসপারশন ফোর্স। ডিসপারশন ফোর্স বেসিক্যালি এটা ফিজিক্সের ফেনোমেনা। ডিসপারশন মানে ছড়িয়ে পড়া। ঠিক আছে, এটা বেসিক্যালি হয় দুটো নন পোলার মলিকুলের মধ্যে, বিটুইন নন পোলার অ্যান্ড অ্যানাদার নন পোলার মলিকিউল। এটা অ্যাটমও হতে পারে, যদিও মলিকিউল কথাটা
কম্পাউন্ডের জন্যই বেশি অ্যাপ্লিকেবল। অ্যাটমের মধ্যে তো একটাই পয়েন্ট আছে, একটাই এলিমেন্ট আছে, সেখানে আবার পোল কি করে থাকবে? ওকে, কিন্তু সেটা যে কম্পাউন্ডেরই হবে তার কোনো মানে নেই, এলিমেন্টের মলিকুলও হতে পারে। তো যদি এরকমভাবে দুখানা নন পোলার জিনিস থাকে, ঠিক আছে, অ্যাটম বা মলিকিউল, তাহলে এদের মধ্যে যে ইন্টারাকশনটা হয় সেটাই হচ্ছে ডিসপারশন ফোর্স। আমি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি মলিকিউলগুলোকে সিঙ্গেল স্ফিয়ার হিসেবে দেখাচ্ছি। সাপোজ দিস ইজ মলিকিউল এ অ্যান্ড দিস ইজ মলিকিউল বি, বোথ আর নন পোলার। দুজনেরই মাঝখানে পজিটিভ চার্জ আছে আর চারিদিকে ইলেকট্রন ক্লাউড আছে, evenly distributed. Since it is non-polar, it is evenly distributed. ঠিক আছে, the dot represents electron cloud like this, and here also similar thing resides, only কিছুটা গ্যাপ থাকে ওই নোটস ফোর্স ইত্যাদির জন্য। যাই হোক, সেটা তো আমরা এখানে জাস্ট সিম্বলিক্যালি ব্যাপারটা করছি, নো প্রবলেম। এবার এই দুটো যদি নিজেদের দিকে অ্যাপ্রোচ করে, ধরা যাক এই দুটোকে আমি কাছাকাছি আনছি, কাছাকাছি আনলে কি হবে, এর যে ইলেকট্রন ক্লাউডটা আছে না, এই ডটের জিনিসগুলো হচ্ছে ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে, এর যে ইলেকট্রন ক্লাউডটা আছে, দে রিপিল ইচ আদার। রিপিল বলতে এই জিনিসটা এরকম ডিস্টর্টেড হয়ে যায়, সিন্স বোথ আর কভার্ড উইথ ইলেকট্রনস, সো দে আর the like charge, so like charge repel each other, so this will be distorted like this, oval shape, not ellipse, it is oval, ডিমের মতো, আমাদের অরবিটের মতো নয়। আমাদের অরবিট হচ্ছে ইলিপ্টিক্যাল, ইটস ওভাল। ওভালের একটা দিক ট্যাপার থাকে, একটা দিক খোলা থাকে, ঠিক আছে। এই পজিটিভ চার্জটা সরেছে এদিকে, আর নেগেটিভটা সরে গেছে উল্টো দিকে, ঠিক আছে। আর ইলেকট্রন ক্লাউডটা কি হয়েছে, ইলেকট্রন ক্লাউডটা ডিসপার্সড হয়ে গেছে, এটাই হচ্ছে সেই ডিসপারশন। ডিসপার্স ইলেকট্রন ক্লাউডটা এই বরাবর জমা হয়েছে, ওকে। ডিসপার্স ক্লাউড, এখানেও ঠিক সেরকম ডিসপার্স ক্লাউড হয়েছে। তাহলে এদের এই পজিটিভ সাইডটা এখন মানে এটা এক্সপোজড হয়ে গেছে অলমোস্ট, ওর চারিদিকে যত ইলেকট্রন ক্লাউড ছিল সেগুলো সেগুলো ডিসপার্স করে দূরে সরে গেছে। তো এই টার্মিনালটা টেম্পোরারিলি পজিটিভ হয়ে গেছে, আর ওই টার্মিনালটা টেম্পোরারিলি নেগেটিভ হয়ে গেছে। এটা মাইনাস, এদিকটা প্লাস, এটা মাইনাস, এদিকটা প্লাস। এটা কিন্তু রিয়েলিটিতে ছিল না, রিয়েলিটিতে দুজনেই 0 0 ছিল, এটা আমার ডিসপার্স করে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এদের মধ্যে একটা এই ক্লাউডটা, যেটা ক্লাউডটা ডিসপার্স করার পর যেটা তৈরি হয়েছে, আর এই যে পজিটিভ পোর্শনটা যেটা অনেকটাই এক্সপোজ হয়ে গেছে, এদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হবে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। এক্সপোজড, আর এটা হচ্ছে হেভি। এই হেভি পোর্শনের সঙ্গে এক্সপোজ পোর্শনের একটা অ্যাট্রাকশন চলছে, তো দে বিকাম ক্লোজার টুগেদার, ঠিক আছে। দিস ইজ দ্য রিজন হোয়াই, ঠিক আছে, অ্যাপ্লিকেশন হচ্ছে, দিস ইজ দ্য রিজন হোয়াই বেনজিনস আর লিকুইড, বেনজিন, তারপর পেট্রোল, হ্যাঁ, ডিফারেন্ট ইয়েগুলো, আয়োডিন, অ্যাপ্লিকেশন এদের স্টেট, এরা লিকুইড কেন হচ্ছে, এ সলিড কি করে হচ্ছে, ব্রোমিন লিকুইড কেন হচ্ছে, এদের এক্সপ্লানেশন,
explains their state. ওকে, ব্যাপারটা বোঝা গেল তো? ওদের কিন্তু কোনো অ্যাট্রাকশন হওয়ার কথাই ছিল না, বিকজ বোথ আর ইন্ডিপেন্ডেন্টলি স্টেবল। তা সত্ত্বেও অ্যাট্রাকশন হচ্ছে বিকজ অফ দ্য ডিসপারশন অকার্স। বোঝা গেল কি গেল না ব্যাপারটা? তানিশ, তুমি একটু লেটে জয়েন করেছো, তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, নেক্সট হচ্ছে লেটস মুভ আপ টু ডিসপার্স করলো ব্যাপারটা। ওকে, নেক্সট হচ্ছে ডাইপোল। ডাইপোলের ব্যাপারটা হচ্ছে, ডাইপোলের মধ্যে অলরেডি কিন্তু এই ডিসপারশনটা হয়েই আছে। দ্যাট ইজ কল্ড ডাইপোল। ডাইপোল ইন্টারাকশনকে কি সাম ফোর্স বলে, ঠিক আছে? নাম্বার বি না তো, নাম্বার টু তো এখানে করলাম বি, হ্যাঁ ডিসপারশনকে 1 করলাম, এটা হচ্ছে বি এর 2। ডাইপোল or কি সাম ফোর্স। সায়েন্টিস্ট কি সাম এটাকে ফার্দার এক্সপ্লেন করেছিলেন আর কি। তো ধরা যাক একটা মলিকিউল আছে HCl, ঠিক আছে? HCl, এবার তার পাশে আরেকটা HCl এর মলিকিউল আছে। HCl এর মধ্যে হাইড্রোজেন বন্ড হতে পারবে না, কারণ Cl এর সাইজ বড়। কিন্তু তা বলে কি হাইড্রোজেন বন্ড তো কোনো টেন্ডেন্সিও দেখাবে না? দেখাবে। তার কারণ কি, ইলেকট্রোনেগেটিভিটি অফ H, যেটা কিনা 2.1, ইজ ভেরি ভেরি লেস দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ Cl হুইচ ইজ 3.0। তাহলে এই হাইড্রোজেন উপর একটা ডেল্টা প্লাস আর ক্লোরিনের উপর একটা ডেল্টা মাইনাস চার্জ থাকবে, কারণ ইলেকট্রনটা ক্লোরিন থেকে সরে আছে। উপর ডেল্টা প্লাস, এর উপর একটা ডেল্টা মাইনাস চার্জ থাকছে। তাহলে সেটাকে দেখতে কেমন লাগছে? দেখতে লাগছে হচ্ছে অনেকটা, এই বায়োলজিতে বার্ড আছে না, বায়োলজিতে এরকম একটা জিনিস থাকে যাকে বলে বার্ডিং। ওই কিছু কিছু অ্যানিমাল আছে যারা এইভাবে রিপ্রোডাকশন করে, তো এইরকম হয়ে থাকে ওদের শেপটা। যাক, সেকেন্ড ছবিটা একটু বড় হয়ে গেল। এই হয়ে থাকে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এখানে ক্লোরিন অ্যাটম আছে, এখানে হাইড্রোজেন অ্যাটম আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন অ্যাটম আছে। পুরো ইলেকট্রনটাই না ক্লোরিনের দিকে সরে আছে। পুরো ইলেকট্রনটা অলরেডি ক্লোরিনের দিকে সরে আছে, কিন্তু উইদাউট ডিসপারশন, এটা বাই ডিফল্ট, ঠিক আছে? এটা কিন্তু বাই ডিফল্ট এরকম। তাহলে ঠিক একই রকমভাবে এদের মধ্যে অ্যাট্রাকশন হবে। এই পোর্শনটা এক্সপোজড আর এই পোর্শনটা ক্লাউডেড বা ক্রাউডেডও বলা যেতে পারে। এখানে আমি করেছিলাম হেভি অর ক্রাউডেড। এটা ক্রাউডেড, হেভিও বলতে পারো, যা খুশি। তাহলে এর মধ্যে অ্যাট্রাকশন হবে। So this is called dipole interaction. Okay, this explains compressibility of HCl into liquid, ঠিক আছে? HCl gas into liquid HCl। বা ধরো, how we can dissolve HCl into chloroform, ঠিক আছে? Also explains solubility of CHCl3 and HCl কি করে ক্লোরোফর্মের মধ্যে ডিজলভ হচ্ছে, এটা দিয়েও
এক্সপ্লেন করা যাচ্ছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ফেনোমেনা আছে। আর নাম্বার 3 হচ্ছে ডাইপোল ইনডিউস ডাইপোল। এটা খুব মজাদার ফেনোমেনা, কারণ এখানে দুজন যারা আছে, একজন কিন্তু কোনো রকম ভাবেই পোল তৈরি করতে পারে না নিজে থেকে। ওটা হচ্ছে একটা নন পোলার, ঠিক আছে। এখানে মনে করেছিলাম এটাকে নন পোলার, এখানেও এটা হচ্ছে নন পোলার। আর দ্বিতীয়জন কিন্তু পোলার, এরপরে যে আছে সে পোলার। এইজন পোলার, এইখানে কোনো একটা প্লাস পয়েন্ট আছে, এখানে কোনো একটা মাইনাস পয়েন্ট আছে, এইটা হয়ে যাচ্ছে বি, বিটা হচ্ছে পোলার। এবার যখন এই দুজনকে কাছাকাছি আনবো তখন কি হবে, একটা ডিসপারশন ইন এর মধ্যে একটা ডিসপারশন দেখা যাবে। এটা কি বলছে, ইন্ডাকশন, ইনডিউস ডাইপোল। ওকে, এর মধ্যেখানে যে ইলেকট্রনের ক্লাউডটা আছে, that cloud will be distorted, dispersed. Okay. This will be looking like this. Just like anda. নেগেটিভ ইলেকট্রনগুলো, ইলেকট্রন ক্লাউডটা পেছন দিকে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এই ওভাল শেপ, এর সঙ্গে যেমন বিটা ছিল তাহলে এদের মধ্যে কি হয়েছে, এদের মধ্যে শুরু হয়েছে অ্যাট্রাকশন। এদের মধ্যে অ্যাট্রাকশন চলে আসছে, বাস আর কি চাই। ঠিক আছে, এই পোর্শনটা এক্সপোজ হয়ে গেছে, এই পোর্শনটা এক্সপোজড, আর এই পোর্শনটা অলরেডি ক্লাউডেড ছিলই। এক্সপোর্ট আর ক্লাউডের মধ্যে বন্ড হচ্ছে। ক্লিয়ার? এই তিনটেতেই এর যে ইন্টারাকশনটা, ঠিক আছে, ইন্টারাকশনটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে যে ফোর্স ইজ inversely proportional to radius to the power 6. radius মানে কি, distance between the nucleuses, আর হচ্ছে attraction radius, এটার নাম হচ্ছে attraction radius, that is distance between two participant of bond। তোমার যত ডিস্টেন্স বাড়বে তত ওদের মধ্যে ইন্টারাকশন কমে যাবে, ফোর্সটা তত কম তৈরি হবে। সেই জন্য আমরা হিট দিয়ে কি করি, হিট দিয়ে এদের দুজনকে দূরে দূরে সরানোর চেষ্টা করি, যাতে ডিস্টেন্স বেড়ে যায় আর এদের মধ্যে ফোর্স কমে যায় আর ওরা স্টেট চেঞ্জ করে ফেলে। ঠিক আছে, যদি স্টেট চেঞ্জ না করতো তাহলে কি হতো, শুধুমাত্র যদি ডিস্টেন্স বাড়তো কিন্তু স্টেট চেঞ্জ না করতো, তাহলে ওটা ডেন্সিটি খালি কমতেই থাকতো, কিন্তু লিকুইড অলওয়েজ লিকুইড হতো, সলিড অলওয়েজ সলিড থাকতো, আর গ্যাস অলওয়েজ গ্যাস থাকতো, জাস্ট বন্ডগুলো এক্সপ্যান্ড করে দিত।
তাই জন্য এখানে হিট দেওয়াটা, অ্যাজিটেশন করাটা খুব দরকার। তো এটাকে বলা হয় থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটিটা আমরা আগের দিন ডিসকাস করছিলাম। তোমাদেরকে দূরে সরানোর সাথে সাথে ওদের অ্যাজিটেশনটাও দিতে হবে, যাতে ওদের মধ্যে কোনো বন্ড স্টেবল না থাকতে পারে। তাহলে only pushing the molecules further does not ensure state change. Thermal stability. Pushing the molecule close further or pulling it closer does not guarantee state change. It only change the density of the substance. Heat agitates electron and generate kinetic energy in the molecule. তাহলে ইলেকট্রনকে উইক করে দিচ্ছে আর মলিকিউলগুলোকে তাড়িয়ে দিচ্ছে। তো মলিকিউলগুলো যদি এমনি দৌড়ে বেড়াতো, ও বাকিগুলোকেও সাথে করে দৌড়ে বেড়াতে পারতো, কিন্তু না, আমরা সেটা ওকে অ্যালাউ করছি না। আমরা কি বলছি? আমরা বলছি তুই দৌড়া, কিন্তু তোর পেছনের লেজটাকে আমি খুলে দেব, তাহলে তুই আলাদা হয়ে পড়বি। ঠিক আছে? তাহলে হিট কি করে? হিট agitates electron and generate kinetic energy for the molecule thus interaction between molecules breaks and state changes. Breaks and state changes. ওকে, তাহলে এখানে সলিড আছে, সলিডকে তুমি হিট দাও, এটা লিকুইড হবে, আর লিকুইড থেকে আরও হিট দাও, গ্যাস হয়ে যাবে। কিন্তু এটা প্লাস করলে, কিন্তু মাইনাস করলে স্টেট চেঞ্জ হয়ে লিকুইড হলো, লিকুইড থেকে সলিড হয়ে গেল। টাক 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 টাক। ওকে, এবার হচ্ছে গ্যাসের প্রপার্টিজ, গ্যাস লজ। gaseous state, গ্যাস লজ। টোটাল আমাদের ক্লাস 9-এ দুটো ল ছিল। একটা হচ্ছে বয়েলস ল, যেটা কিনা পি ভার্সেস ভি ল, আর নাম্বার 2 হচ্ছে চার্লস ল। চার্লসের এসটা লাস্টে, এই এসটের অ্যাপোস্ট্রফিটা লাস্টে। এটা হচ্ছে ভি ভার্সেস টি ল।
এছাড়াও আমরা পরে আরও দুটো লকে দেখেছিলাম। একটা হচ্ছে গেলুসাক্স গেলুসাক্স ল অফ ওই সিম্পল কম্বিনেশন, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারেও করেছিলাম। গেলুসাক ল অফ প্রপোর্শনাল কম্বিনেশন। কিন্তু ওটাকে ঠিক গ্যাস ল বলা হলেও ওটা ঠিক অন্যগুলোর মতো নয়, ওটার সঙ্গে বাকিটার ডিফারেন্স আছে। বাকিটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিতে কোনোভাবে রিলেটেড, এটা হচ্ছে কেমিক্যালি রিলেটেড। সেটা একটু সেপারেট ওয়েতে লিখলাম। আর নাম্বার 4 আরেকটা আমরা শিখেছি এই ক্লাসেই, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। এটা অবশ্য আমাদের ক্লাস 11এও ক্লাস 10এও ছিল। অ্যাভোগাড্রোস ল বেসিক্যালি ভলিউম ভার্সেস মোলস, এদের মধ্যে রিলেটেড। তাহলে আমাদের চারটে প্যারামিটার আগে দিয়ে আমরা দেখছিলাম, চারটে প্যারামিটার আমাদের জানা আছে। পি জানা আছে, ভি জানা আছে, এন জানা আছে, টি জানা আছে। তাহলে আমরা এই তিনটে ল থেকে এই পি ভার্সেস ভি এর রিলেশন জানি, ভি ভার্সেস এন এর রিলেশন জানি, আর ভি ভার্সেস টি এর রিলেশন জানি। তাই ভি এর সঙ্গে সবারই রিলেশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এন মানে মোলস। আচ্ছা, তার মানে কি এই যে এই তিনটে ছাড়া আর কোনো রিলেশন নেই? তা কেন? এখানে পসিবল আরও তিনখানা রিলেশন রয়েছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে আরও তিনখানা পসিবল রিলেশন রয়েছে। সেটা হচ্ছে একটা প্রেশার ভার্সেস টেম্পারেচার, প্রেশার ভার্সেস নাম্বার অফ মোলস, অ্যান্ড টেম্পারেচার ভার্সেস নাম্বার অফ মোলস। এর মধ্যে আমরা লাস্টেরটাকে খুব একটা পাত্তা দিই না। লাস্টেরটার বেসিক্যালি মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে যদি তুমি কানায় কানায় ভরে গরম করো তাহলে সেটা উথলে পড়ে যাবে। ঠিক আছে, যেমন দুধকে যদি তুমি গরম করছো, ঠিক আছে, কানায় কানায় ভরে রাখো, তাহলে সেটা বেরিয়ে পড়ে যাবে। বা তুমি জল ফোটাচ্ছ, জল উড়ে বেরিয়ে যাবে। সো টি ভার্সেস এন রিলেশনশিপ বেসিক্যালি এর মানে দাঁড়িয়ে যায় increasing temperature will decrease the particle present in a fixed volume. বাকি সব উতলে উতলে পড়ে যাবে, ভলিউমটার মধ্যে নাম্বার অফ পার্টিকেল কমে আসবে যদি প্রেশারটা সেম থাকে। বুঝতে পারছো তো? এরকম একটা কন্টেনার নিচ্ছ, কন্টেনারে তুমি ফুল করে একদম কমপ্লিট করে কতগুলো জিনিসকে রেখেছো। এবার যেই হিট দিলে অমনি ওদের মধ্যে গ্যাপ গেল বেড়ে, আর ওরা উপচে বেরিয়ে চলে এলো। তুমি যেই হিট দিচ্ছ অমনি কি হচ্ছে, হিট দিলে মানে টেম্পারেচার বাড়াচ্ছ, এটা T1 আছে, এটা T2 করছো, এদের মধ্যে স্পেস বেড়ে যাচ্ছে। জায়গা যেহেতু বেড়ে গেছে, জায়গা যেহেতু বেশি লাগছে, দূরে দূরে সরে যাচ্ছে, তার এক্সেসগুলো সব এই বাইরে দিয়ে পড়ে আসবে। এটা হচ্ছে এটার মানে। এটার জন্য কোনো ল নেই, নর্মাল ফেনোমেনা যে হিট দিলে তো জায়গা বেশি বেশি করে সরেই যাবে, গরম লাগছে তো। ভিড় বাসে গরমকালে উঠে ওই ঘামের মধ্যে কুস্তি করার মতো অবস্থা, অবশ্যই সবাই ওখান থেকে নেমে যেতে চায়। কোথাও একটা সোজা দাঁড়ান না, আমি ইচ্ছে করে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি তো, নড়তে পারছি না। উফ, কি গরম, ফ্যাটের ভেতরে কেন পাখা লাগায় না? এক্ষুনি নেমে যাবেন, ঠান্ডা থাকুন। ঠান্ডা থাকতে পারছি কই,
কেসটা বোঝা গেছে তো? এদের হচ্ছে সেই অবস্থা। তাই টি ভার্সেস এন রুলটা আমরা খুব একটা আমাদের গ্যাস লয়ের মধ্যে কনসিডার করি না। তা বলে কি তাহলে পি ভার্সেস টি রুল আছে? হ্যাঁ, পি ভার্সেস টি রুল আছে। সেটা আবার কি? হ্যাঁ, এটাই তো হচ্ছে কথা। এটাও আবার গেলুসাকেরই রুল। গেলুসাকস ল অফ প্রেশার টেম্পারেচার। মানে তুমি যদি এই জিনিসটা গরম করছো, এই জিনিসটাকে যদি ইয়েগুলোকে পার্টিকেলগুলোকে তাড়াতে না দিয়ে ঢাকনা চেপে রেখে দেয়, তাহলে কি হতো? মানে তুমি একটা বাচ্চাকে রাগাচ্ছ, কিন্তু বাচ্চাটাকে যেতে দিচ্ছ না, তো বাচ্চাটা যেমন করবে আর কি, প্রচণ্ড মেজাজ গরম হয়ে যাবে, প্রচণ্ড রাগারাগি করবে, হাতের কাছে যা পাবে সব ভাঙচোরা শুরু করবে। তো এখানে হচ্ছে সেই কেস, আমি গ্যাসকে হিট দিচ্ছি কিন্তু ভলিউম চেঞ্জ করতে দিচ্ছি না। ও আচ্ছা, এখানে বলে নেওয়া উচিত ছিল আমার, এটা হচ্ছে পি ভার্সেস টি। বলে নেওয়া উচিত ছিল প্রথম কেসে, অবশ্যই এটা তোমরা জানো, এন অ্যান্ড টি কনস্ট্যান্ট। পরের কেসে পি অ্যান্ড এন অ্যান্ড পি, নাম্বার অফ মোলসও কনস্ট্যান্ট থাকবে, প্রেশারও একই থাকবে। থার্ড কেসে টি অ্যান্ড পি, এই যে এসটিপিতে বলেছিলাম ছিল না কথাটা, যে এসটিপিতে 1 মোলের ভলিউম 22.4 লিটার হয়। তো এই তো জিনিস, এসটিপি মানে এস টি অ্যান্ড পি কনস্ট্যান্ট, 1 মোল মানে এন ইকুয়ালস টু 1, আর ভি মানে 22.4 লিটার মানে হচ্ছে এই ভি লিটারটা। তো টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট হচ্ছে ভলিউম অ্যান্ড নাম্বার অফ মোলস। আমি বেরোতে দিচ্ছি না, আমি ভলিউমও বাড়াচ্ছি না, ঠিক আছে? যে কারণে কি হয়, চুপসে যাওয়া বেলুন ফুলে ওঠে, গরম করলে চুপসে যাওয়া বেলুন ফুলে ওঠে, এই একটাই কারণ। বা টিন ক্যানের ভেতর গরম জল রাখলে টিন ক্যানটা ফুলে ওঠে। তোমাদের কোনো একটা ক্লাসে, সম্ভবত 8 বা কোনো একটা ক্লাসে, এরকম একটা এক্সপেরিমেন্ট দেখাতো যে গ্যাস গরম করলে ফুলে ওঠে। কিভাবে দেখাতো? বলতো যে ওই একটা টিনের কন্টেনার নেওয়া হয়েছে, তার ভেতর গরম জল রেখে ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে দেখা যায় টিনের কন্টেনারটা ফুলে উঠেছে। এটা বেসিক্যালি কিন্তু ভলিউমের নয়, প্রেশারের এক্সপেরিমেন্ট, যে প্রেশার বাড়ছে তাই জন্য ওটা ফুলে উঠছে। Dalton's law of partial pressure, Dalton's law of partial pressure, এটা হচ্ছে পি ভার্সেস নাম্বার অফ মোলস। এখানেও আমার টেম্পারেচারটা আর নাম্বার অফ মোলসটা, ভলিউম অ্যান্ড নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট, ভলিউম আর টেম্পারেচার কনস্ট্যান্ট, বারবার ভুল বলছি, ভলিউম অ্যান্ড টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট। তাহলে প্রেশারের থেকে সবার সঙ্গে রিলেশন পাওয়া যায়, ভলিউমের সঙ্গে সবার সঙ্গে রিলেশন পাওয়া যায়, টেম্পারেচার অ্যান্ড নাম্বার অফ মোলসের রিলেশনটা কম্পারেটিভলি ইনসিগনিফিকেন্ট। আর এই ছটা ছাড়াও আরেকখানা ল আছে, তার নাম হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। এটা আইসিএসসি সিলেবাসে আছে, সিবিএসসিতে নেই। এটার ডিফারেন্স। গ্রাহামস ল অফ ডিফিউশন অন্য জিনিসদের, যদি গ্রাহামস লটা আমরা ল্যাটার ফেজে কাইনেটিক থিওরি পড়ানোর সময় পড়াবো। ওকে, এবার এক এক করে দেখে নিই। এর মধ্যে তোমরা বয়েল ল, চার্লস ল এগুলো জানো, বা জানলেও আমাদের একবার রিভাইজ তো করতেই হবে, কারণ হায়ার সেকেন্ডারি লেভেল, এখানে হয়তো ব্যাপারটা অন্যরকম।
আচ্ছা, নাম্বার 1, বয়েলস ল। বয়েলস ল স্টেটমেন্টটা কি? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার P of ফিক্সড মাস গ্যাস, এখন তো মাস মানে মোলস, ঠিক আছে, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল with the gas of with the volume of the gas of volume লিখতে যাচ্ছিলাম, volume of the gas, তার মানে at constant T and M or number of moles N, P varies as 1 by V. ওকে, এটাকে তুমি প্রেশার আর ভলিউমের ডিফারেন্ট ভ্যালু বসাও, ঠিক আছে, তাহলে তুমি একটা গ্রাফ পাবে। গ্রাফটাকে দেখতে কেমন হবে? গ্রাফটাকে দেখতে হবে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো, এরকম দেখতে হবে গ্রাফটা। হাইপারবোলা একটা কনিক সেকশন, তোমরা স্ট্রেট লাইন হয়তো অঙ্কে করছো। হাইপারবোলা তারপরে একটা ওই কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটা পোর্শন আছে, এদিকটা থাকছে প্রেশার, এদিকটা থাকছে ভলিউম। তুমি এইটা যদি এবার এই কার্ভটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয়। কেন? না, এদের যে কোনো একটা পয়েন্ট নাও, যে কোনো একটা পয়েন্ট নিয়ে সেখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকো। কীভাবে? হরিজন্টালের সঙ্গে একটা দাগ কেটে আর ভার্টিক্যালের সঙ্গে একটা দাগ কেটে, তাহলে এখানে তুমি একটা এরিয়া পাবে। ওপরের পোর্শনে হচ্ছে ভিটা আর হাইটটা হচ্ছে ওর পিটা। তো হয় যাক এটা V1, এটা P1, তাহলে এখানে যে এরিয়াটা পাবে সেটা কত হবে? সেটা হবে P1 ইন্টু V1, কারেক্ট? হাইট ইন্টু বেস, ওকে। আবার তুমি যদি ওইখান থেকে আরেকখানা পয়েন্ট সিলেক্ট করো, করে যদি তুমি ওখান থেকে আবার হরিজন্টালি একখানা লাইন আর ভার্টিক্যালি একখানা লাইন সিলেক্ট করো, করলে এইখানে তুমি এরকম সিমিলার আরেকখানা রেক্ট্যাঙ্গেল পাচ্ছ, যার হাইট হচ্ছে এবার P2, P1 এর থেকে কম কিন্তু, আর যার উইডথটা V1 এর থেকে বেশি, V2। তাহলে এইখানে একটা এরিয়া পাবে P2 V2। মজার কথা হচ্ছে তুমি যদি এই দুটোকে নিয়ে দেখো না, এই দুটো এরিয়াকে, তুমি দেখবে এই দুটো এরিয়া ইকুয়াল আছে। P1 V1 ইকুয়ালস টু P2 V2, এই দুটো ইকুয়াল। শুধু তাই না, ওই লাইনের ওপর যতগুলো তুমি এরকম পয়েন্ট নিয়ে রেক্ট্যাঙ্গেল কাটতে পারবে সবার এরিয়া ইকুয়াল। লেটস সে এরিয়া ইজ দ্য ভ্যালু K, और এটাকে আমি কি লিখতে পারি? और P1 divided by 1 by V1 equals to P2 divided by 1 by V2 equals to K. So P1 equals to K into 1 by V1 or K by V1, and P2 equals to K into 1 by V2 equals to K by V2. তাহলে এই কেটা কি হচ্ছে? এই কেটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। দুটো রাশি কোয়ান্টিটির মধ্যে যতবার তুমি প্রপোর্শন করতে যাও না কেন, তাদের প্রপোর্শনটা যদি অলওয়েজ কনস্ট্যান্ট বেরোয়, তখন সেটাকে বলা হয় প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তাহলে P1 ইকুয়ালস টু K বাই V1 হয়ে যাচ্ছে, আর P2 ইকুয়ালস টু K বাই V2 হয়ে যাচ্ছে। এই ম্যাথামেটিক্স টুকুনি বোঝা গেল তো?
এই গ্রাফ থেকে কি করে p1 v1 ইকুয়ালস টু p2 v2 ইকুয়ালস টু k করলাম, আর সেটাকে আমি ইনভার্ট করে কিভাবে আমি ইকুয়াল করলাম k এর সাথে, ইকুয়াল তো ছিলই, জাস্ট ইনভার্ট করলাম করে রিঅর্গানাইজটা বোঝা গেল তো। তাহলে এখান থেকেই উনি বলতে পারলেন যে সো generally p equals to k by v, thus p inversely proportional to v বা p directly proportional to 1 by v। বুঝতে পারছো তো কীভাবে উনি এই ফর্মুলাটাতে পৌঁছেছিলেন? উনি এক্সপেরিমেন্টালি এই জিনিসটা, এই গ্রাফটা ড্র করেছেন। এই গ্রাফটা পুরোটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল ড্র, এক্সপেরিমেন্টালি ক্রিয়েটেড এই গ্রাফটা। এটা রিয়েল লাইফে একটা ভ্যালু, মানে একটা এক্সপেরিমেন্ট করে করে দেখছেন কত প্রেসারে কত ভলিউম, কত প্রেসারে কত ভলিউম, কত প্রেসারে কত ভলিউম, ওইটাই উনি গ্রাফে প্লট করলেন। যেমন ছোটোবেলা আমরা গ্রাফ করতে চাই, উনিও ঠিক ওইভাবেই প্লট করলেন, করে এই লাইনটা পেলেন। লাইনের মধ্যে এই রুলটা দেখলেন যে আরে এরিয়াগুলো তো কনস্ট্যান্ট, ওটাকে রিঅ্যারেঞ্জ করে তিনি তারপর এই প্রপোর্শনাল পয়েন্টে এসে পৌঁছালেন। তাহলে এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে, প্রপোর্শনাল কনস্ট্যান্ট আর কিছুই না, এরিয়া অফ দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ, অফ দ্য কার্ভ বলা ভুল, এরিয়া আন্ডার দ্য কার্ভ উইথ রেসপেক্ট টু WRT 1 পয়েন্ট। এক একটা পয়েন্টের রেসপেক্টে যে টোটাল এরিয়া, মানে যে এরিয়াগুলো পাওয়া যাচ্ছে উইথ রেসপেক্ট টু ইচ পয়েন্ট, 1 পয়েন্ট বলা ভুল, উইথ রেসপেক্ট টু ইচ পয়েন্ট। এবার ক্লিয়ার তো ব্যাপারটা? এবার তোমাদের ক্লাস 10-এর বইতেও অনেকগুলো গ্রাফ ছিল, এখানে 9-এর বইতে এখানেও আমাদের সেরকম অনেকগুলো গ্রাফ আছে। p ভার্সেস v, যেমন গ্রাফ টানলাম আগেরটা, p ভার্সেস 1 বাই v, অর p ভার্সেস pv, এরকম প্রচুর গ্রাফ এখানে আমরা আঁকতে পারি। p ভার্সেস 1 বাই v গ্রাফ কেমন হবে? p ভার্সেস 1 বাই v গ্রাফ হবে একটা স্ট্রেট লাইন, যে লাইনের স্লোপটা হবে k। এখানে যে একটা অ্যাঙ্গেল হয় থিটা, তাই ট্যান থিটা হচ্ছিল আমার k। এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা ম্যাথামেটিক্সে শিখেছি, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এই যে p ইকুয়ালস টু k বাই v, তো তাহলে এটাকে লিখতে পারি k ইন্টু 1 বাই v। তাহলে এটা y ইকুয়ালস টু m ইন্টু x এর সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে। তাহলে mটা কত? mটা ট্যান থিটা, সেটাই এখানে কি, এমটাকে স্লোপ বলে। তো এটা জানা আছে কি নেই? কাউ জানা না থাকলে বলো। আর এটা হচ্ছে পিভি ভার্সেস পি, যেখানে এই লাইনটা হচ্ছে আমার, এই লাইনের হাইটটাই হচ্ছে আমার কে, এই হাইটটা হচ্ছে কে। এই লাইন থেকে আমরা কে এর এক্সাক্ট ভ্যালুটা কত সেটা ধরে নিতে পারি। সিন্স পিভি ইজ কনস্ট্যান্ট, since PV constant, so change in pressure, so change in P won't change PV। তাই জন্য গ্রাফটা এরকম হরিজন্টাল মার্কা আসছে। এই আইডিয়াটা ক্লিয়ার হলো তো? আচ্ছা, সেম গ্রাফ ড্র করতে পারি ভি ভার্সেস 1 বাই পি করেও, ঠিক আছে? এই একই গ্রাফ থাকবে, ভি ভার্সেস 1 বাই পি। অরেঞ্জটাকে অরেঞ্জের সঙ্গে ধরো, আর রেডটাকে রেডের সঙ্গে ধরো। আর এখানেও ঠিক তেমনি, এদিকে পিভি রেখে এদিকে ভি রাখলেও সেম গ্রাফ পাবো। So it's not a problem what graph we maintain. আচ্ছা, এবার যদি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, ইন ইচ কেস টেম্পারেচার কনস্ট্যান্ট, কিন্তু যদি টেম্পারেচারকে ভ্যারি করাই তখন কি হবে? তখন গ্রাফগুলোকে কেমন দেখতে হবে?
তখন গ্রাফগুলো হয়ে যাবে প্যারালাল কার্ভস অর প্যারালাল লাইন্স। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমি যদি এদিকে পি রাখি আর এদিকে যদি ভি রাখি, তাহলে এরকম অনেকগুলো রেক্ট্যাঙ্গেল হয়, তো অনেকগুলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। এবার যদি তুমি টেম্পারেচার চেঞ্জ করো না, তাহলে এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার লাইনগুলোও চেঞ্জ হয়ে যাবে। মানে এটা ফর T1, এটা ফর T2, এটা ফর T3। এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আগে চার্লস লটা ডিসকাস করে নিই, তারপর এটা আমরা বুঝতে পারবো। আর সেম জিনিস যদি আমি পি ভার্সেস 1/ভির জন্য আঁকি, বা ভি ভার্সেস 1/পির জন্য আঁকি, যেটাই করি না কেন, ধরো পি ভার্সেস 1/ভির জন্যই আঁকছি, তাহলে সেক্ষেত্রে লাইনটা হয়ে যাচ্ছে T1, T2, T3, T1, T2, T3, লাইনটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, কোনটা বড় কোনটা ছোট আগে চার্লস ল বুঝে নিই, তারপর আসে দেখব। ভয়েসটা ক্লিয়ার? এখান থেকে এই গ্রাফগুলো ড্র করতে বলতে পারে, অবশ্যই এমসিকিউ তো, গ্রাফগুলো দিয়ে দিয়ে বলতে পারে কোন গ্রাফটা অ্যাকিউরেট, ঠিক আছে, অথবা গ্রাফ দিয়ে একটা অঙ্ক দিতে পারে, তোমায় গ্রাফ থেকে স্টাডি করে অঙ্ক করতে হবে। নাম্বার 2, চার্লস ল। চার্লস লয়ের দুটো ল আছে, একটা মডার্ন, একটা চার্লসের সময় নিজের তৈরি। চার্লস কি বলেছিলেন? ইফ প্রেশার কনস্ট্যান্ট, আর এটা ছিল টেম্পারেচার কনস্ট্যান্ট, এবার হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, the volume of a gas will be increased by 1/273rd part of its volume at 0 degree Celsius for each degree increase in temperature, which is a very complicated statement. That is why modern definition এ এই চার্লস লটা আমরা ইউজ আর করি না। কি বলছে? বলছে যে ধরো একটা গ্যাসের টেম্পারেচার, আচ্ছা বাই 1 ডিগ্রি সেলসিয়াস কথা লিখতে ভুলে গেলাম, বাই 1 ডিগ্রি, আচ্ছা না, ফর বাই 1 ডিগ্রি সেলসিয়াস লেখার দরকার নেই, ইচ ডিগ্রি লিখে দিয়েছি, ফর ইচ ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। বলছে দেখা গেলো একটা গ্যাসের তুমি টেম্পারেচার রেখেছো টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে ভি, তাহলে অ্যাট টি ডিগ্রি সেলসিয়াস ভলিউম ধরা যাক ভিটি। এবার তুমি কি করলে, এবার তুমি করলে যে টেম্পারেচারটাকে 1 ডিগ্রি সেলসিয়াস রাইজ করলে, টেম্পারেচার রোজ বাই 1 ডিগ্রি সেলসিয়াস, সেটাই লাস্ট লাইনে বলা আছে, ফর ইচ ডিগ্রি ইনক্রিজ ইন টেম্পারেচার। ওকে, তাহলে বলছে যে যদি, এবার একটা ইফ আসছে, ইফ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ভলিউম ওয়াজ টু বি V0, টি ডিগ্রিতে ভিটি, তার 0 ডিগ্রিতে V0 হবে, তো সেটাই এখানে বলছে ইটস ভলিউম অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস
then 1/273rd part of V0 will be V0/273. তো এটা এখানে বলছে যে 1/273rd part of its volume at 0 degree Celsius. তাহলে কি হবে নাকি কি হবে যে then the volume VT will be rising by a V0/273. New volume will be VT plus 1, কারণ 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, will be VT plus V0/273. এই যে the volume of a gas will be increased by এই যে 1/3 part of its volume at 0 degree Celsius for each degree temperature rise. এই স্টেটমেন্টটা বুঝতে পারছো? এই স্টেটমেন্টের সঙ্গে এই ডেফিনিশনটার মানে এই এক্সপ্যানশনটার কোরিলেশন করো। এটাই হচ্ছে VT+1 এর ভ্যালু। এ দুটোর কোরিলেশন করো। বোঝা গেছে? হ্যালো, ওকে গণেশ, ওকে ঠিক আছে। তাহলে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড না? তো এইখানেই হচ্ছে ব্যাপার, আমরা এটাকে ইচ্ছে করলে একটুখানি সিম্পলিফাই করতে পারি বাই চেঞ্জিং দ্য স্কেল অফ টেম্পারেচার। এখানে ডিগ্রি সেলসিয়াসের কথা বলা হয়েছে, তো ডিগ্রি সেলসিয়াস না করে আমরা যদি এটাকে কেলভিন স্কেলে নিয়ে যেতাম তাহলে ব্যাপারটা সিম্পল হতো। কিন্তু কেলভিন স্কেলে আসবে কি করে, এই তার জন্যই হচ্ছে আমার এই পুরো এক্সারসাইজটা। সেটা কি, যে ধরা যাক সাপোজ total T degree Celsius is increased from 0 degree Celsius. Then according to that equation present here, we can write VT will be equals to V0 plus V0/273 into T. এটা কি বললাম বুঝতে পারলে তো? যেহেতু আগেও জিরোতে ছিল, এটা টি ডিগ্রি সেলসিয়াসের ভলিউম, এটা 0 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম। ও 0 ডিগ্রিতে ছিল, থেকে টি ডিগ্রি হয়েছে। তাহলে 1 এর জন্য 1 ডিগ্রি রাইজের জন্য V0/273 ইনক্রিজ করে, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসের জন্য কত ইনক্রিজ করবে? V0/273 ইন্টু টি।
তো সেটাই আমি ওটার সঙ্গে অ্যাড করে দিয়েছি, 0 ডিগ্রি যা ভলিউম তার সঙ্গে ওটা অ্যাড করে দিয়েছি। তাহলে ভিটি কী হয়ে যাচ্ছে, ভিটি হয়ে যাচ্ছে V0 কমন 1 প্লাস T/273, দ্যাট ইজ V0 কমন 273/370 প্লাস T/273। এবার দেখো 273 একটা কনস্ট্যান্ট ভ্যালু, ইন্টিজার, তাহলে ওটাকে বাইরে আনতে পারি V0/273, তার ভেতরটা পড়ে গেল 273 প্লাস ভি প্লাস স্মল টি, প্রত্যেকটাই ভিটির সঙ্গে ইকুয়াল। এবার এই 273/273 প্লাস টিকে আমি কেলভিন স্কেলে ক্যাপিটাল টি ধরছি, এখানে ডিগ্রি সেলসিয়াস, এটা কেলভিন, তাহলে এই নাম্বারটাই হয়ে গেল V0/273 ইন্টু ক্যাপিটাল টি, যেটা কিনা আমার আলটিমেটলি ওই ভিটির সঙ্গে ইকুয়াল। এবার সিন্স V0 and 273 are constant values, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, দাস V ক্যাপিটাল T ইকুয়ালস টু K ইন্টু ক্যাপিটাল T। এই ডেরিভেশন বোঝা গেল? এটা অনেক সিম্পলিফাইড ফরম্যাটে হয়ে গেল। এটা স্টেটমেন্ট কি হবে, এ স্টেটমেন্ট হবে আইডেন্টিক্যাল টু দিস বয়েলস ল। অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আমি যদি এটাকে জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দিই, আমি দেখি তাতেই অলমোস্ট পুরো স্টেটমেন্টটা স্যাটিসফাইড হয়ে যায়। এখানে টেম্পারেচার প্রেশার লেটার দুটোকে সুইচ করে দাও, আর ইনভার্সলি কথাটাকে সুইচ করে দাও। At constant pressure, temperature of fixed mass gas is directly proportional, আগেবার ছিল inversely proportional, এবার হয়ে গেল directly proportional with the volume of the gas। প্রপোর্শনাল, এই কে সাইনটাকে সরিয়ে দাও, তাহলেই দেখবে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। VT is directly proportional to capital T. Okay, so for the benefit of the drawing, we can put the graph on this part। তাহলে এখানে আমি ওই V ভার্সেস T এর গ্রাফগুলো আঁকি। যদি এটা V ভার্সেস স্মল টি নাও, গ্রাফগুলো তোমার এরকম হয়ে যাবে। এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এইটা হচ্ছে ওই V0 ভ্যালু, আর এই স্লোপটা কত হবে, এই স্লোপটা হবে ওই V0/273, থিটা tan theta equals to V0/273, আর এই টেম্পারেচারটাকে তুমি এদিকে এক্সট্রাপোলেট করো, এইটাই হচ্ছে সেই -273 ডিগ্রি সেলসিয়াস, যেখানে ভলিউম 0 হয়ে যাচ্ছে। এটা -273 কী করে বুঝলাম না, এই হাইটটা তো V0 আর এই থিটাটা হচ্ছে tan থিটা, তাহলে এই লেংথটায় কত হতে হবে, দিস লেংথ ইজ দ্য বেস, tan থিটা মানে হচ্ছে হাইট বাই বেস, তাহলে এটাই হচ্ছে 273, হাইটটা V0 আর বেসটা তাহলে 273। এই গ্রাফের এই পোর্শনটা বোঝা গেল? কি করে -273 তে লাইনটা টানছি গ্রাফ থেকে,
তানেশ, ওকে, বুঝতেই ভালো। এর আচ্ছা, এটা যদি আমি কেলভিন স্কেলে করতাম তাহলে ব্যাপারটা আমার কাছে আরেকটু সুবিধা হতো, কারণ সেক্ষেত্রে আমার গ্রাফটার ওই নেগেটিভ সাইডে কোনো ভ্যালু থাকতো না, ভ্যালুটা হতো অলওয়েজ ইন দিস পোর্শন। কিন্তু তাতে একটা জিনিস চেঞ্জ হতো, সেটা হচ্ছে স্লোপটা। এই ট্যান থিটা এখনও কিন্তু ওই V0/273 আছে, ঠিক আছে, থিটা ট্যান থিটা এখনও কিন্তু ওই V0/273 আছে। দুটো স্লোপ সেম, এই দুটো গ্রাফের স্লোপ সেম হচ্ছে। আরেকটা কি গ্রাফ আঁকা যায়, আরেকটা গ্রাফ আঁকা যায় যে এইরকমভাবে, যেমন অনেকগুলো টেম্পারেচারের জন্য এক একটা লাইন টেনে গ্রাফ এঁকেছি, এখানেও অনেকগুলো প্রেশারের জন্য এরকমভাবে গ্রাফ আঁকা যায়। মানে এদিকে ধরো ভি, এদিকে ধরো টি, ক্যাপিটাল টিটা, স্মল টিটা নিচ্ছি না, তা তুমি এরকমভাবে এই এক একটা প্রেশারের জন্য এক একটা লাইন পেয়ে যাবে। এটাই হচ্ছে ওই P1, P2, P3। এর মধ্যে কে বড় কে ছোট ডিপেন্ড করছে চার্লস লয়ের উপর, এই বয়েলস লয়ের উপর, ঠিক আছে। কিভাবে না, let us draw a horizontal line on the graph। তো এই লাইনের মধ্যে কি হচ্ছে, P কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এবার যেখানে এখানে ও কাট করেছে সেখান থেকে একটা যদি আমি ভার্টিক্যাল লাইন টানি, তাহলে এই পয়েন্টে আমি V3 পাই, এই পয়েন্টে আমি V2 পাই, এই পয়েন্টে আমি V1 পাই। তাহলে এই গ্রাফ থেকে কি বুঝছি না, V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন VT, তাই তো? V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3 তো। তাহলে অ্যাকর্ডিং টু চার্লস ল কি বলেছে, ভলিউম বাড়লে টেম্পারেচার বাড়বে। তা ওই লাইন বরাবর তো প্রেশার কনস্ট্যান্ট, তাহলে এখানে চার্লস ল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে অটোমেটিক্যালি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3 হয়ে যাচ্ছে। ওকে, যার ভলিউম বেশি হবে তার টেম্পারেচার অবভিয়াসলি বেশি হতে হবে, কারণ প্রেশার কনস্ট্যান্ট আছে। আর যার ভলিউম কম সেই টেম্পারেচারটাও আমার কম হচ্ছে। এইভাবে চার্লস ল বয়েলস লকে প্রুফ, বয়েলস ল চার্লস লকে প্রুফ করে। এটা দিয়ে আমি কি ইউজ করলাম না, বয়েলস লটা চার্লস লকে প্রুফ করলো। ঠিক তেমনি এখানেও আমি সিমিলার একটা হরাইজন্টাল লাইন টানি, এখানেও আমার এরকম পারপেন্ডিকুলার লাইন টানতে পারবো ওই ইয়েগুলোর থেকে, কাটিং পয়েন্টগুলোর থেকে। তা this one is V1, this one is V2, and this one, sorry, this one is 1/V1, right? This one is not V1, this is 1/V1 because the x-axis is 1/V. So this one is 1/V2 and this one is 1/V3. তো সিম্পলি এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি কি না, 1/V1 is less than 1/V2 is less than 1/V3। তো অটোমেটিক্যালি যদি ইনভার্সগুলো ছোট হয় তাহলে অরিজিনাল নাম্বারগুলো কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3। তো অটোমেটিক্যালি T1টাও গ্রেটার হয়ে যাবে, T2টা তার থেকে ছোট, T3টা তার থেকেও ছোট। তাহলে এখানেও সেই কনস্ট্যান্ট প্রেসার দিয়ে আমরা বয়েলস লর সাহায্যে চার্লস লটা প্রুফ করে দিলাম। এটা ক্লিয়ার হলো তো? I admit it is complicated than the previous one, but this is still helpful. It is plain and simple mathematics. Your mathematics acumen will be helping here.
আর শুধু এই কারণে আমি এটা পড়াচ্ছি না যে এটা কেমিস্ট্রিতে আছে, এই কারণে এটা পড়াচ্ছি কারণ এটা ফিজিক্সেও কিন্তু তোমাদের এই গ্রাফগুলো এই চ্যাপ্টারটা আছেই। So this recording will be helpful. এবার দেখি চার্লস ল থেকে বয়েলস ল প্রুফ করা যায় কিনা। এবার আমি কি করবো, আমি এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানবো, কারণ চার্লস লয়ে বয়েলস লয়ে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে এই লাইন বরাবর টি কনস্ট্যান্ট। এবার আমি এখান থেকে তিনখানা হরিজন্টাল লাইন টানবো, এটা V3, এটা V2, এটা V1, ঠিক আছে? তাহলে এখানে কি লিখতে পাচ্ছি, V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3, টেম্পারেচার টু কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি P1 will be less than P2 will be less than P3, যার ভলিউম যত কম তার প্রেশার তত বেশি। হেন্স চার্লস ল প্রুভস বয়েলস ল। ক্লিয়ার? তোমাদের বইতেও দেখবে এরকম গ্রাফগুলো করা আছে। সিমিলার ইয়েতে এখানে আমরা গেলুসাক্স ল অফ, তাহলে এইটা হয়ে গেল, 2 হয়ে গেল, 1 হয়ে গেল, আমরা এবার 5-এ চলে যাচ্ছি। 4টা করবো না, কারণ 4টা আমাদের অলরেডি ওই চ্যাপ্টারে করা আছে। 3 আর 4 করবো না, কারণ 3ও আমাদের ওই ফার্স্ট চ্যাপ্টারে করা, 4ও আমাদের ফার্স্ট চ্যাপ্টারে করা এবং তোমাদের ক্লাস 10-এও করা। আমি জাস্ট ওদের ফর্মুলাগুলো এখানে মেনশন করে দেবো। তা 3 নম্বরের ফর্মুলাটা কি হচ্ছে, ওই 3 নম্বরটা হচ্ছে ওই গেলুসাক্স কম্বিনেশন, সিম্পল রেশিওতে করবে, রেশিও যে reaction will always take place at simple ratio of the volume if P and T constant and if product is gas, that will be also in simple ratio. That will maintain simple ratio. Number 4 অ্যাভোগাড্রোতেও ঠিক একই কথা, at constant temperature and pressure, at constant temperature and pressure volume of gas will be directly proportional to তো এখানে প্রপোর্শনাল কনসেপ্টটা আছে, তাই জন্য এখানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে, উপরে কোনো প্রপোর্শনাল কনসেপ্ট নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন নেই, এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে হতো। প্রপোর্শনাল টু দ্য moles of gas, তার মানে V varies as small n, তাই V equals to K into small n, or V by small n equals to K at STP, V by N equals to 22.4 liter. এটা অ্যাভোগাড্রো। আচ্ছা, ভি বাই কেটির থেকে আরেকটা যেটা আমি এখানে একটা জিনিস বলে দিলাম, সেটা হচ্ছে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 ইকুয়ালস টু V3 বাই T3। V2 ছিল, এখানে এই জিনিসটা হচ্ছে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 ইকুয়ালস টু V3 বাই T3। ম্যাক্সিমাম ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশন এই ফর্মুলাটা থেকে করতে পারে, আর সেটা তুমি এই গ্রাফে অবজার্ভ করতে পারো।
this is T1, sorry, this is V1, this is T1, and this is V2, this is T2. তুমি যদি এদের রেশিও করো, তুমি দেখবে এদের রেশিও সবসময় কনস্ট্যান্ট থাকছে। দ্যাট ইজ কে। কিভাবে কনস্ট্যান্ট থাকছে বুঝতে পারছো? এটা একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের টপ হাফ, টপ সাইড বটম সাইডের সঙ্গে ইকুয়াল, তাহলে ওটাই হচ্ছে, দেখো এইটা যদি একটা থিটা আঁকি তাহলে ওটাই দেখো ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস। তো টেম্পারেচারগুলো বেস হচ্ছে আর ভলিউমগুলো হাইট হচ্ছে। তো সব করার ক্ষেত্রেই ট্যান থিটাটা ইকুয়াল। ঠিক আছে? এই কেমিস্ট্রির চ্যাপ্টার পড়ছে, ম্যাথের চ্যাপ্টার পড়ছে, সব কিছুতে দেখি ট্যান থিটা কস থিটা কী সব চলে আসছে। এতদিন এসব ছিল না, হঠাৎ করে চলে এসছে। এনিওয়ে, let's go to Gay-Lussac. According to Gay-Lussac pressure volume law, pressure temperature law number 5, Gay-Lussac's pressure temperature সেখানে হচ্ছে এই আইডেন্টিক্যালি these things, if pressure constant the volume of a gas, একদম এই কথাগুলোই চার্লস ফ্লয়ের কথাই, just instead of pressure the lettering will be about volume. I can't keep it here. Let it be like this. এটা করতে যে সেটা জায়গাটা হলো না। Anyway, let us not make it clumsy. Let us go to new page. ওকে, যেগুলো পুরনো ছিল সেগুলো ওই পাতায় রয়েছে, নতুনগুলো এখানে করে। Let's do like this. এইখানে করছি গেলুসাকের লটা ওখানে নিয়ে যাচ্ছি। তাহলে জাস্ট এখানে কি হবে, এখানে যে প্রেসার কনস্ট্যান্ট বলছো সেখানে হয়ে যাবে ভলিউম কনস্ট্যান্ট, আর যেখানে ভলিউম কথাটাও আছে সেখানে হয়ে যাবে প্রেসার। জাস্ট একটা সুইচ হবে। ঠিক আছে? ইফ ভলিউম কনস্ট্যান্ট দ্য pressure of a gas will be increased by 2/73 part of its pressure at 0 degree Celsius for each degree rise of increasing temperature. তার মানে এখানেও কিন্তু সেই সেম ল যেটা চার্লস দেখিয়েছিল, তার মানে এখানেও সেই পি টি উইল বি ইকুয়ালস টু P0 প্লাস P0 divided by 273 whole into small t. সেম ফর্মুলা, যে ফর্মুলা আমরা এখানে ভলিউম দিয়ে দেখেছি, এই যে VT equals to V0 plus V0 by 273 into T, এখানেও ঠিক সেই একই কাণ্ড হচ্ছে। তখন এখান থেকে আমি বুঝতে পারছি যে ওই এই জিনিসটা আলটিমেটলি এখানে এসেই দাঁড়াবে। তো এখান থেকে ওটা P ক্যাপিটাল T হয়ে যাবে P0 by 273 into ক্যাপিটাল T। তো চার্লস ল আর
pressure temperature law basically same. Only difference is here volume constant, pressure proportional, ওখানে pressure constant, volume proportional. তাহলে গ্রাফও আমার identical to those graphs in previous page হবে, খালি এখানে প্রেসার আর টেম্পারেচার থাকবে, আর ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ডিফারেন্ট ভলিউমের জন্য ডিফারেন্টভাবে এই লাইনগুলো চেঞ্জ হবে। ওদের কাছে যদি কম্প্রেহেন্সিভ থাকে ওখানে তুমি দেখতে পারো এই সেম ওয়েতে এটা গ্রাফটা টেনেছে। এবার এখানেও সেই একই গল্প, এখান থেকে তুমি চার্লস ল, বয়েলস ল প্রুফ করতে পারবে এইভাবে। আর এইভাবে যদি তুমি দুটো গ্রাফ টানো, তুমি এখান থেকেও চার্লস ল, বয়েলস ল প্রুফ করে দেখাতে পারো। সেম ব্যাপার। যদি ভার্টিক্যাল দাগ টানো, এটাই পি কনস্ট্যান্ট, এই লাইন বরাবর পি কনস্ট্যান্ট, তাহলে এটা T1, এটা T2, এটা T3, তো T3 greater than T2 greater than T1, thus V3 greater than V2 greater than V1। চার্লস প্রুফ হয়ে গেল। আর ঠিক তেমনি হরিজন্টাল লাইন টানো এক একটা পয়েন্ট থেকে, this will be P3, this will be P2 and this will be P1। তাই বয়েলস কি করে প্রুভ হচ্ছে? since P1 greater than P2 greater than P3, thus V3 will be greater than V2 greater than V1। দেখে দুটো সেম কনক্লুশনে পৌঁছাচ্ছে। তার মানে এটা আগের লগুলোর সঙ্গে কনসিস্টেন্ট। ওকে, এই গ্রাফগুলোকে বলা হয় আইসোমারিক কার্ভ, আইসোমেরিক কার্ভ or আইসোকোরিক কার্ভ, আইসোকোরিক কার্ভ। আগের যে গ্রাফগুলো ছিল ওগুলোকে বলা হয়, এটা হচ্ছে আইসোবারিক কার্ভ, প্রেসার কনস্ট্যান্ট থাকে, আর এইগুলো বলা হচ্ছে আইসোথার্মাল কার্ভ, আইসোথার্মাল কার্ভ, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আইসোথার্মাল লাইন্স তোমরা জিওগ্রাফিতে পড়ে থাকবে হয়তো, আইসোথার্মাল লাইন্স বোঝো না জিওগ্রাফিতে? সে আর্থের মধ্যে আইসোথার্মাল লাইন্স থাকে, এখানে গ্রাফের মধ্যে আইসোথার্মাল লাইন্স আছে। ওকে, পরে দুটো খুবই ছোট ছোট আছে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার আর গ্রামস ল অফ ডিফিউশন। গ্রামস ল অফ ডিফিউশন তো এখন করাবো না, গ্রামস ল অফ ডিফিউশন করবো কাইনেটিক থিওরি পর। তো নাম্বার 6, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। এটা কি বলছে? এটা বলছে যদি at constant temperature in a fixed volume of chamber, in a fixed volume of chamber, sorry, fixed volume chamber, off বসবে না, in a fixed volume chamber, if you put several gases, if you put several gases of number of moles N1, N2, N3, etc., then the partial pressure
the partial pressure of each gas, the partial pressure of each gas what is partial pressure সেটা পরে আসছি, will be equal to এক মিনিট, এই বই নিয়ে না পড়লে এইটা একটা ইয়ে হয়, মাঝে মাঝে রিকালেক্টেড স্লো হয়ে যায়। হ্যাঁ, ইকুয়াল টু দেয়ার মোল ফ্র্যাকশন, ইকুয়াল টু দেয়ার মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন। পার্শিয়াল প্রেশার মানে কি? ধরো টোটাল প্রেশার হচ্ছে, সাপোজ টোটাল প্রেশার হচ্ছে পি, এবার ওখানে যে কটা গ্যাস আছে তার থেকে একটা গ্যাসকে বার করে নাও, তাহলে প্রেশারটা কিছু কমে যাবে। এই যতটা প্রেশার কমলো, দ্যাট ইজ দ্য প্রেশার অফ দ্যাট ইন্ডিভিজুয়াল গ্যাস। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল প্রেশার যদি P1, P2, P3 হয়, দেন পার্শিয়াল প্রেশার হচ্ছে এই P1 বাই P, P2 বাই P, P3 বাই P, এগুলো। ইন্ডিভিজুয়াল প্রেশার আর টোটাল প্রেশারের রেশিও হচ্ছে কোনো একটা জিনিসের পার্শিয়াল প্রেশার। এবং মজার কথা হচ্ছে যে প্রত্যেকটা গ্যাসকে যদি তুমি আলাদা করে ওই চেম্বারের মধ্যে রাখো, ঠিক আছে, তাহলে তুমি প্রত্যেকটা গ্যাসের মধ্যে ওই সেম P1, P2, P3 প্রেশারই পাও। ঠিক আছে, তাহলে এখানে একটা স্টেটমেন্ট হচ্ছে কি, ইফ ইউ পুট each of the gas individually in the same chamber at that same temperature, at that same টেম্পারেচার, যেটা কিনা ওই আগের টোটালটা যখন রাখছিলাম তখন যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারই তুমি রাখো, ফর নাম্বার অফ মোলস N1, N2, N3 etc, then you will get individual pressure, then you shall get individual pressures P1, P2, P3 etc. The sum of these pressures, will be equal to the total pressure, তার থেকে কমও না তার থেকে বেশিও না,
if all the gases kept together, if all the gases kept together. ওকে, স্টেটমেন্টটা বোঝা গেল? let's depict the statement, let's show you the statement. Suppose this is a chamber, এর ভলিউম V, টেম্পারেচার T, V হচ্ছে ভলিউম আর T হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি, এটাকে আমি বারবার করতে হবে। তিনটে গ্যাসের জন্য ধরো করবো, তিনটে গ্যাসের জন্য করবো, তাহলে এটাকে চারবার কপি করবো, চারবার পেস্ট করি। একটা হলো, দুটো, দুটো হলো, তাই ধরো এখানে ফার্স্ট গ্যাস রেখেছো N1 মোল। কত রেখেছো? N1 মোল রেখেছো, তাই তুমি P1 প্রেসার পাচ্ছ। এখানে ধরো দেখাচ্ছে N2 মোল, তুমি P2 প্রেসার পাচ্ছ। আর ধরো এখানে রেখেছো N3 মোল, তাই এখানে P3 প্রেসার পাচ্ছ। আর এখানে তুমি তিনটেকে একসাথে রেখেছো, N1 ও রেখেছো, N2 ও রেখেছো, N3 ও রেখেছো। আর এখানে ধরো P প্রেসার পাচ্ছ, তা তুমি যখন খাতায় কলমে ক্যালকুলেট করবে তখন তুমি কি দেখবে? তখন তুমি দেখবে যে P will be equals to P1 plus P2 plus P3। এর থেকে কি বোঝা যায়? তারপরে এখানে T and V কনস্ট্যান্ট, এটা হচ্ছে T and V কনস্ট্যান্ট, এটাই হচ্ছে ডাল্টনের পার্শিয়াল প্রেসারের ম্যাথমেটিক্যাল ফর্ম। এর থেকে এইটা বোঝা যায় যে P ভ্যারিজ অ্যাজ নাম্বার অফ মোলস। ওকে, আর P ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3, তো বোথকে P দিয়ে ডিভাইড করে দাও, তাহলে P ডিভাইডেড বাই P ইকুয়ালস টু P1 ডিভাইডেড বাই P equals to P2 divided by P equals to P3 divided by P। এইটাই হচ্ছে পার্শিয়াল প্রেসারস। তাহলে টোটাল সবকটা গ্যাসের পার্শিয়াল প্রেসার কত হবে? এটাকে স্মল p1 লেখা হয়, এটাকে স্মল p2 লেখা হয়, আর এটাকে স্মল p3 লেখা হয়। স্মল p হচ্ছে পার্শিয়াল প্রেসার, আর এদের সামেশন হচ্ছে 1, সামেশন অফ অল পার্শিয়াল প্রেসার উইল বি 1। আর স্মল p1 এর ভ্যালু কত হবে? স্মল p1 এর ভ্যালু হবে n1 বাই n1 প্লাস n2 প্লাস n3। আচ্ছা, এটাকে এখন এইভাবে লিখবো না, লেটস সি হাউ দিস ফর্মুলা চেঞ্জ দ্য থিংস। তো p ইকুয়ালস টু k ইন্টু n, তাহলে এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল P1 equals to k into n1, capital P2 equals to k into n2, and capital P3 equals to k into n3। তাহলে এই তিনজনকে সাম করলে কি আসে? P1 plus P2 plus P3, that will be equals to k into n1 plus n2 plus n3। এই তিনটের সামেশন হচ্ছে P টোটাল, k into n1 plus n2 plus n3। ওকে, তাহলে এটা P টোটাল হচ্ছে। এবার দেখো স্মল p1 কি ছিল? স্মল p1 ছিল হচ্ছে P1 ডিভাইডেড বাই P টোটাল। এই যে এখানে করলাম P1 ডিভাইডেড বাই P, এটাই তো P টোটাল, তাই না? P টোটাল দিয়ে সব দিকে ভাগ করেছিলাম, তাই স্মল p1 is P1 divided by P total, that will be equals to k into n1 divided by k into n1 plus n2 plus n3।
এটা বোঝা গেল তো? ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। হিয়ার টায়ার্ডনেস, তাহলে এখানে কি হলো, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে n1 ডিভাইডেড বাই তার টোটাল n হচ্ছে ওই x1, এক্সটা হচ্ছে ওই মূল ফ্র্যাকশন, আমরা চ্যাপ্টার 1-এ করেছিলাম। তো সিমিলারলি আমরা p2 ইকুয়ালস টু x2 বলতে পারি, আর p3 ইকুয়ালস টু x3 বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার ফার্স্ট যে স্টেটমেন্টটা ছিল তার প্রুফ। ফার্স্ট স্টেটমেন্ট কি ছিল, যে দ্য পার্শিয়াল প্রেশার অফ ইচ গ্যাস উইল বি ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন, pi will be equals to xi, এটাই হলো তার বোঝা গেছে। নেক্সট দিন আমরা এখান থেকে স্টার্ট করব। আমরা কিন্তু ওই আইডিয়াল গ্যাস ইকুয়েশন এখনো করিনি। আইডিয়াল গ্যাস ইকুয়েশন করব, করে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে ঢুকে পড়ব। See you on Wednesday. Bye.